All right. I'm calling your names. Please respond. Mahir Faisal. Absent. Ikram Khan. Tasmia. Yes, sir. Abdul Saleh. Yes, sir. Murshida. Yes, sir. Ashikul Islam. Yes, sir. Afia. Yes, sir. Nausin. Present, sir. Shafkat. Sadia. Present, sir. Minhajul. Yes, sir. Azhar. Yes, Azhar sir. Khan. তোমার স্পেলিং কি আজের মোহাম্মদ নাকি আজহার? No, sir. It's Azhar. আচ্ছা আজহার, আচ্ছা ঠিক আছে। ইমরান। Yes, sir. কঞ্জন। Yes, sir. রেজওয়ান। Present, sir. আরিয়া। Present, sir. নাফিসা। সায়েদ। কামরুল। মাহমুদুর রহমান। Yes, sir. আলভি। Yes, sir. ফায়েজ রায়হান। Yes, sir. জুবাইর আহমেদ। Yes, sir. তাহমিদ নওয়াজ। Present, sir. আরফিন আবির। Yes, sir. মারুফ। Yes, sir. তানজিলুল। Yes, sir. জান্নাতুল ফেরদাউস। Yes, sir. ইমরান হোসেন। Yes, sir. মানবেন্দ্র। Yes, sir. মাহবুব হোসেন। মেহেদি sir. হাসান। মেহেদি হাসান। রাব্বি হাসান। Present, sir. হৃদয়। Yes, sir. Present, sir. Mehdi Hassan Abid, sir. Present. আশিক আহমেদ। Yes, sir. শারমিন জামাল। Yes, sir. নাজমুল সাকিব। আল আমিন। Yes, sir. রিয়াদ। Yes, sir. হুমাম। Present, sir. শাহরিক। Present, sir. Present, sir. Present, sir. ওকে। স্যার ইকরাম ইকরাম, কোথায় ছিলে তুমি? স্যার ফার্স্টের দিকে স্যার। একটু আগে কোথায় ছিলে? স্যার লিংকে প্রবলেম হচ্ছিল স্যার, ঢুকতে পারছিলাম না। তাই না? জি স্যার। অলরাইট। স্যার আমার লাস্ট ক্লাসের একটা কোশ্চেন করছিলাম স্যার। জি বলো। স্যার আলামিন স্যার, আমি স্যার অ্যাটেন্ডেন্সের বিষয় নিয়ে স্যার আপনাকে মেইল করছিলাম। ক্লাসের পরে যোগাযোগ করো। স্যার Alright. লাস্ট ক্লাসের একটা কোশ্চেন ছিল স্যার। জি বলো। স্যার যদি একটু স্লাইডটা অন করতেন আগে, এক্সারসাইজ 6.1টাতে যদি একটু যেতেন। স্যার স্কিল অ্যাসেসমেন্ট এক্সারসাইজ 6.1। 6.1 এটা? ইয়েস স্যার। স্যার এখানে স্যার আরএইচপিটা আর এলএইচপি দুইটাই বের করতে পারে স্যার। সো এলএইচপিটা যদি 4 হয়, সরি স্যার আরএইচপিটা যদি 4 হয় আর যদি টোটাল ইয়াটা মানে সাইন চেঞ্জ মানে টোটাল পোল যদি 7 হয়, তাহলে কি স্যার এলএইচপি 7 - 4 হবে স্যার? যদি তোমার ওখানে কোনো রো অফ জিরো না আসে। রো অফ জিরো আসলে যে ওমেগার ব্যাপারটা থাকতে পারে, আদারওয়াইজ যে ওমেগা থাকবে না। ও আচ্ছা, জি স্যার, ঠিক আছে তাহলে স্যার। দেখো আর কোনো কোশ্চেন আছে? স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার জি বলো। স্যার। হ্যাঁ, আমাদের আমাদের- ট্রান্সফার ফাংশন যখন স্যার আমরা লিখতেছিলাম তখন সামথিং বাই ডিনোমিনেটর বাই নোমিনেটর ছিল। তো ডিনোমিনেটর যদি এস থাকে বা ফাংশন থাকে এস থাকে, তাহলে সেক্ষেত্রে মানে কিভাবে করব? তোমাকে একটু দেখাতে হবে স্ক্রিন শেয়ার করে, আদারওয়াইজ বুঝবো না। তুমি ব্যাটার কাউন্সিলিং আমারে আসো। হ্যাঁ জি স্যার। জি আর আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার আমরা যে হচ্ছে স্যার ইকুয়েশনটা আমরা কি স্যার ম্যাটল্যাব দিয়ে সলভ করতে পারবো, মানে কনভলিউশন ইউজ করে?
ইকুয়েশন মানে ইকুয়েশন তুমি অবশ্যই ম্যাথল্যাব দিয়ে সলভ করতে পারবা, এটা তো একটা জাস্ট ম্যাথল্যাবের বিকল্প দেখাচ্ছি জি আমি। স্যার, অনেক বড় স্যার, তো অনেক সময় অনেক বড় ইকুয়েশন আছে, সো স্যার আমি বলতেছিলাম স্যার যদি আমরা ম্যাটল্যাব দিয়ে ডিরেক্ট করি তাহলে মানে কয়েক সেকেন্ড লাগে, জাস্ট এই জন্য বললাম স্যার, ওই যে নেস্টেড কনভলিউশন ইউজ করে স্যার। করতে পারো, অসুবিধা নেই, বাট ম্যাথল্যাবে তো সরাসরি আনসারই পেয়ে যাবা, তখন তো আর রাউট টেবিলই দরকার হয় না, বুঝছো না? মানে স্যার ওই ইকুয়েশনটাকে আনার জন্য স্যার অনেক সময় স্যার গুণ করার জন্য গুণ মেইনলি করা। ইউজ করতে যাচ্ছি স্যার আমরা। গুণ করার আমরা যখন কি প্রয়োজন ইকুয়েশনটাকে হয় কোথাও? ভাঙাই। জি স্যার। ওই টিএস বের করার জন্য? না স্যার, স্যার। আমরা ইয়েস স্যার, যেমন স্যার TS x+1 s+2 এভাবে গুণ আকারে অনেকগুলো থাকলে টার্মটাকে যখন আমরা ভাঙাতে চাই হাতে করতে গেলে অনেক টাইম লেগে যায়, সো ম্যাটল্যাবে যদি কনভলিউশন ইউজ করে করি ইজি হয় আমাদের আর কি। করতে পারো, অসুবিধা নেই। ওকে স্যার। জি স্যার, ঠিক আছে স্যার। ঠিক আছে, তো আমি এটা রাখছি। সো টুডে I will start chapter 4, which is transient behavior, and I will also take an exam online quiz on chapter 6. That was an MCQ based ELMS based quiz. স্যার তাহলে আগে নিলে ভালো হয় না স্যার এটা একটু স্যার? ওটা আমি পরে নেবো, আগে আমি ক্লাস দেখি কভার করতে পারি কিনা, তারপর ডেফিনেটলি হতে পারবে নেক্সট ক্লাসেও নিতে পারি। Okay, so let us start chapter 4, which is about transient behavior. In our first class we talk about 3 important characteristics that we are going to learn in this course. First one is stability, second one is transient behavior, and third one is steady state error. So we are going to talk about the second one, that is the transient behavior of the system. So we will see how this transient behavior is connected to pole location of a transfer for a given transfer function. We will study that. We will start with first order system, then we will talk about second order system. In first order system, there is only one pole, and the system output can be written in this way. This is the output. This is the GS. GS is basically this part, A divided by S plus A, something like this, and R is nothing but 1 by S. R is 1 by S. Okay, so this is something like this, S plus A, and we are giving an input 1 by S, which is step input. ঠিক আছে, স্টেপ ইনপুট বাই ইউটি, যেটা এটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে 1 বাই s, এটা আমরা দিচ্ছি। এখন আমরা সিএস টাকে স্টাডি করব। ওকে, আচ্ছা, তো এখন নাও we will see how this will work. If we write the partial fraction here, we can easily write the partial fraction, for example, 1 by s minus 1 by s plus a, in this way. Okay, and then we can take inverse Laplace. Okay, we take inverse Laplace and we can get this type of equation. Okay, actually এটার সাথে আরেকটা টার্ম থাকে, that is ut, একটা ut টার্ম থাকবে। এটা হচ্ছে ut, 1 by s এর করেসপন্ডিং ut পাবো, আর এটা হচ্ছে e to the power minus at ut. সো এটা আমরা এইভাবে আমরা লিখতে পারি। স্যার 1 দুটো করতে কি আসলে a আর b হবে না স্যার? ওটাকে ভাঙানোর পরে আসে স্যার? কারণ এটা তো খুব সোজা, এখানে 1 by s আর 1 by s plus a এটাকে লিখলে কি হয়, s into s। ও আচ্ছা আচ্ছা, জি স্যার, সরাসরি বোঝা যায়, এই জন্য আমি সরাসরি লিখলাম ab এর ভ্যালু 1 আর -1 হবে আর কি, কেমন? ঠিক আছে না? সো এখান থেকে আমরা এইভাবে লিখতে পারি এটা। সো এনিওয়ে, আমাদের এখানে বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা এই যে আউটপুটটা দেখতে পাচ্ছি ল্যাপ্লাস ডোমেইনে, if we take the Laplace inverse Laplace, then we will get this one, 1 minus e to the power minus at into ut, ut এটার সাথে থাকবে। সো এখন এটাকে যদি আমরা প্লট করি, আমরা এই ধরনের একটা প্লট পাবো, 1 minus e to the power minus at. We will see this type of response
in our graphical plot. Okay, and we will see that if we put a time equal to 1 by a, এখানে দেখো আমরা যদি এই প্লটের মধ্যে আমরা যদি t is equal to 1 by a বসাই, তাহলে ct এর যে ভ্যালুটা আমরা পাবো, এখানে t এর মধ্যে আমরা যদি 1 by a বসাই তাহলে e to the power -1 হবে, which is equal to 0.63. এবং আমরা দেখতে পাই t যদি ইনফাইনাইট হয় তাহলে এই টার্মটা কি হয়ে যায়, এই টার্মটা 0 স্যার। 0 হয়ে যায়, আর থাকে কি 1, 1 রাইট? তাহলে স্টেডি স্টেট যে ভ্যালু সেটা হচ্ছে আসলে 1। স্টেডি স্টেট ভ্যালুটা কত? 1। এটাই হচ্ছে স্টেডি স্টেট ভ্যালু, দিস ইজ দ্য স্টেডি স্টেট ভ্যালু। তো এখন আমরা যদি এই স্টেডি স্টেট ভ্যালুর সাপেক্ষে এই 0.63 টাকে কম্পেয়ার করি, it will be 63% of final value। তাহলে এই 63% of final value এটা কখন পাচ্ছি? টাইম t equal to 1 by a, এই সময়টাতে, ঠিক আছে? সো এটাকে বলা হয় টাইম কনস্ট্যান্ট। এটার একটা নাম দেওয়া হয়েছে, দিস ইজ কল্ড টাইম কনস্ট্যান্ট। সো আমরা গ্রাফে যদি দেখি, আমরা যদি t is equal to 1 by a বসাই, ঠিক আছে, এখানে টাইম কনস্ট্যান্ট বসালাম, তাহলে এখানে এটা গ্রাফটাকে ছেদ করে, এবং এই যে এই ছেদ বিন্দুতেই আমরা দেখবো যে এখানে কত পার্সেন্ট ভ্যালু, 63% ভ্যালু অ্যাচিভ করে। 63% অফ হোয়াট? অফ ফাইনাল ভ্যালু। ফাইনাল ভ্যালু যে ভ্যালুটা থাকবে সেটার সাপেক্ষে 63% ভ্যালু এই জায়গায় আমরা পাবো। এটা কোথায় গিয়ে পাবো? 1 by a তে। তাহলে এটা কি? হোয়াট ইজ a? a is the location of pole। দেখো -a is the location of pole, ঠিক আছে? সো সোজা কথায় ফার্স্ট অর্ডার সিস্টেমে পোলের যে লোকেশনটা থাকবে -a, 1 by a টাই হবে টাইম কনস্ট্যান্ট। দ্যাটস ইট। ইটস ইজি টু রিমেম্বার, রাইট? স্যার একটু আবার বলবেন কথা? মানে পোলের যে লোকেশন, আমরা এখানে কি দেখছি, আমি সব ক্লিয়ার করে দিচ্ছি। মানে আমাদের পোলের লোকেশনটা কোথায়? -a। -a, রাইট? এই যে -a। সো -a যদি পোলের লোকেশন হয় তাহলে 1 by a এই ভ্যালুটাই হবে টাইম কনস্ট্যান্ট। এটা এমন একটা টাইম যে টাইমে গিয়ে ফাইনাল ভ্যালুর 63% অ্যাচিভ হবে রেসপন্সে। রেসপন্সটা কতটুকু গ্রো করবে? ফাইনাল ভ্যালুর 63%। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, রাইজ টাইম। এরপর আমরা দেখবো রাইজ টাইম। রাইজ টাইম হচ্ছে এমন একটা টাইম যে টাইমটাতে আমরা 10% থেকে 90% ভ্যালু অ্যাচিভ করি কম্পেয়ার টু ফাইনাল ভ্যালু। আমি আবারও বলছি, 10% থেকে কত পার্সেন্ট? 90%। 90%। সো রাইজ টাইমটাকে যদি আমরা প্লট করি, এখানে দেখো আমরা এটা হচ্ছে 10%-এর লেভেল, আর এটা হচ্ছে তোমার 90%-এর লেভেল। এখন এই দুইটা টাইমের মধ্যে যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটাকে আমরা বলছি টিআর বা রাইজ টাইম। ম্যাথমেটিক্যালি এটা আমরা ক্যালকুলেট করে বের করতে পারি, ইট উইল বি ইকুয়াল টু 2.2 ডিভাইডেড বাই a। এটা বের করাটা খুব সোজা। কিভাবে বের করব? এটা আমরা কি করব, এখানে এই যে সিটির যে এক্সপ্রেশনটা আছে উপরে, সিটির এক্সপ্রেশনে আমরা যদি একবার 0.9 বসাই, একবার 0.1 বসাই, এই দুইটার যে ডিফারেন্স, ওই ডিফারেন্স থেকে আমরা এখানে টি এর একটা সলিউশন পাবো, দ্যাট ইজ ইকুয়াল টু 2.2 ডিভাইডেড বাই a। ঠিক আছে? সো এটাকে আমরা বলছি রাইজ টাইম। এটা রাইজ টাইমের ইন জেনারেল ডেফিনিশন, দ্যাট ইজ স্যার একটা কোশ্চেন ছিল স্যার। the time required to reach from 10% to 90%. বলো। স্যার এখানে 1 বাই এটা স্যার কোথা থেকে একটু পেলাম, আবার যদি একটু বলতেন স্যার। এ হচ্ছে পোলের লোকেশন, 1 এ থেকে 1 বাই a পেয়েছি, দ্যাটস ইট।
ঠিক আছে, আচ্ছা দেখো তো রাইস টাইমটা সবার কাছে ক্লিয়ার কিনা? মাইক্রোফোন অন হয়ে গেছে, বলবেন? বলো, স্যার কারো মাইক্রোফোন অন হয়ে গেছে। প্লিজ মিউট ইউরসেলফ, ক্যান ইউ মিউট ইউরসেলফ? ছেড়ে দিয়ে কোথায় চলে গেছে? এরকম হওয়া উচিত না কারো, এখন অফ করেছো। আচ্ছা ঠিক আছে, সো দেখো তো এই ডেফিনিশন দুটো সবার কাছে ক্লিয়ার কিনা? একটা হচ্ছে টাইম কনস্ট্যান্ট হুইচ ইজ 1/a, টাইম কনস্ট্যান্ট। স্যার আমার পোলের লোকেশনটা হচ্ছে -a ছিল না স্যার? হ্যাঁ, পোলের লোকেশনটা হচ্ছে -a। ঠিক আছে, পোলের লোকেশন হচ্ছে 1 - a, আর 1/a টা হচ্ছে আমাদের টাইম কনস্ট্যান্ট। আর আমরা আরেকটা ডেফিনিশন দিলাম রাইস টাইম। বাই ডেফিনিশন এটা এমন একটা টাইম যে টাইমটা আমার প্রয়োজন হবে 10% থেকে 90%-এ পৌঁছানোর জন্য। আমরা 10% দিয়ে একটা লাইন টানবো, আবার 90% দিয়ে একটা লাইন টানবো, রাইট? 90% দিয়ে একটা লাইন টানবো। এই দুটো টাইমের যে ডিফারেন্সটা থাকবে সেই ডিফারেন্সটাকে আমরা বলছি রাইস টাইম। আই হোপ ইট ইজ ক্লিয়ার নাও, রাইট? জি স্যার। আচ্ছা, সো এরপরে আমরা দেখি আরেকটা টাইম দেখি, দ্যাট ইজ settling time. Settling time is the time to reach and stay within 2% of final value. ক্লিয়ার করে দিচ্ছি। সেটলিং টাইমটা আসলে কি? সেটলিং টাইমটা হচ্ছে টাইম 0 থেকে কাউন্ট করব, মানে একদম 0 থেকে 98% পর্যন্ত চলে যাব, এবং সেটা যেতে যে পরিমাণ সময় লাগবে সেটাকে আমরা বলছি সেটলিং টাইম। তো এখানে সিটির মধ্যে আমরা যদি 0.98 বসাই, দেখো এখানে এটার ভিতরে যদি আমরা 0.98 বসাই, তাহলে এখানে টি এর যে সলিউশন পাবো, টি এর সলিউশনটা হবে 4/a। ঠিক আছে, টি এর সলিউশনটা আসবে 4/a। তো এটা এখানে বসিয়েছি আমরা। এই 4/a টাই হচ্ছে সেটলিং টাইম। মনে থাকবে? জি স্যার। ওকে, সো এখানে সেটলিং টাইমটা যদিও এখানে একটু সিম্পল মনে হচ্ছে, আসলে এটা আরেকটু ব্যাখ্যা সাপেক্ষ। যে এখানে 1 - e⁻⁻at আছে, দ্যাটস ওয়াই ইট ইজ, মানে এটা ওয়ান ওয়ে আর কি যাচ্ছে এটা। হ্যাঁ, এটা ব্যাক করছে না, কখনো আপ ডাউনওয়ার্ড ডিরেকশনে নামছে না, শুধু উঠছে। সো দ্যাটস ওয়াই এটা 0.98 বসালে সলিউশনটা পাচ্ছে। কিন্তু অন্যান্য রেসপন্স, সেকেন্ড অর্ডার রেসপন্সের ক্ষেত্রে সেটলিং টাইমের ডিফিনিশনটা একটু ডিফারেন্ট। কিভাবে ডিফারেন্ট আমি একটু বোঝানোর চেষ্টা করি। ফর এক্সাম্পল, দিস ইজ ইয়োর ফাইনাল ভ্যালু। সো এখন রেসপন্সটা যদি এরকম হয়, অসিলেটরি হয়, অসিলেশন করে তারপর সেটেল হচ্ছে, এরকম হয়, তখন কিন্তু সেটলিং টাইমের ডেফিনিশনটা একটু ডিফারেন্ট। এখানে কি বলেছে যে টাইম টু রিচ অ্যান্ড স্টে উইথিন 2% অফ ফাইনাল ভ্যালু। এখানে দুইটা কন্ডিশন আছে, একটা হচ্ছে রিচ আর এটা হচ্ছে স্টে। এখানে আমরা দেখব ফাইনাল ভ্যালু এখানে 98%-এ এটা পৌঁছে গেছে। হ্যাঁ, এটা 98%-এ পৌঁছে গেছে, বাট এটা কিন্তু স্টে করেনি। ফর এক্সাম্পল, আমি এরকম দুটা জাস্ট কাল্পনিক দুটো লাইন টানছি। এই কাল্পনিক বলতে এটা আসলে আমি বুঝাচ্ছি অ্যাকুরেট না, বাট এই দুটো লাইন হচ্ছে, একটা হচ্ছে 98%-এর লাইন, এটা হচ্ছে 98%-এর লাইন, আর উপরেরটা হচ্ছে 102%-এর লাইন, উপরেরটা। ঠিক আছে, মাঝখানেরটা হচ্ছে 100%। সো এখন দেখো রেসপন্সটা এই টাইমে কিন্তু পৌঁছে গেছে, 0.98-এ পৌঁছে গেছে, বাট দিস টাইম ইজ নট সেটলিং টাইম। কেন? কারণ এখানে রিচ করেছে, স্টে করে নাই। নিচে দেখো দুটো কন্ডিশন আছে, একটা রিচ আর একটা কি স্টে। রিচ এন্ড স্টে করতে হবে।
রিচ করেছে, কিন্তু একটু পরে আবার এখানে দেখো এখানে গিয়ে কি করেছে, এটা এখানে ক্রস করে চলে গেছে। দ্যাট মিনস +- 2% এর মধ্যে সে ফাইনাল ভ্যালুর +- 2% যে রেঞ্জটা এখানে আমরা তৈরি করেছি দুইটা লাইন দিয়ে, ওই রেঞ্জের মধ্যে সে থাকতে পারেনি, চলে গেছে। সো দিস টাইম ইজ নট সেটলিং টাইম। আবার দেখো এই রেঞ্জের মধ্যে আবার ঢুকেছে, এখানে দেখতে পাচ্ছ আমার অ্যারো দিয়ে। সো আবার ঢুকেছে, কিন্তু এটাও সেটলিং টাইম না যদি এখানে বের হয়ে যায়। আবার ঢুকেছে, এখন যদি এখানে ঢুকার পর যদি আর বের না হয়ে থাকে তাহলে এটা হবে তোমার সেটলিং টাইম। ঠিক আছে, তাহলে আমি এখানে লাইনটা নিই। ফর এক্সাম্পল এখানে 98% এর মধ্যে এটা ঢুকেছে কিন্তু আর বের হয়নি। সো দিস ইজ দ্য সেটলিং টাইম, প্রথমটা সেটলিং টাইম না। ঠিক আছে, সেটলিং টাইমের ডেফিনেশন হচ্ছে যে ফাইনাল ভ্যালুর +- 2%, উইদিন +- 2% ইট শুড রিচ অ্যান্ড স্টে করতে হবে ওই রেঞ্জের মধ্যে। এখানে রিচ করেছে এবং স্টেও করছে। সো দ্যাট ইজ, তার মানে কি 98% থেকে 100% এর মধ্যে এরকম কিছু? না 98 থেকে 102% এর মধ্যে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 98% থেকে 102%। মানে 100 থেকে +- 2%, স্যার। হ্যাঁ, স্যার তাহলে 4% হয় না স্যার? 4% বলা যাবে না, এটা আমরা বলবো 2% অফ ফাইনাল ভ্যালু। ফাইনাল ভ্যালু থেকে 2%, সেটা উপরের দিকে হোক নিচে হোক। টোটাল বলতে পারো রেঞ্জটা 4%। কিন্তু স্যার ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে তো স্যার 100% কে ক্রস করছে না। রাইট, ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে না। এই সেটলিং টাইমের যে ডেফিনিশনটা আমরা বললাম, এটা যে কোনো অর্ডারের জন্য, এটা কথাটা বুঝতে স্যার পেরেছো? এটা বুঝবো কিভাবে স্যার ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে যে ক্রস করছে না? ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে এটা শুধু বাড়ছে, বেড়ে বেড়ে এটা 100% এ পৌঁছাচ্ছে। ইট উইল নেভার ক্রস দ্য 100%. ইট ইজ নট অসিলেটরি ইন নেচার। ঠিক আছে, তো এই জন্য ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে আমরা ডাইরেক্ট এখানে তোমার 98% বসিয়ে সলিউশনটা পেয়ে গেছি। ঠিক আছে, দ্যাট ইজ 4/8। দেখো তার কোনো কোশ্চেন আছে কিনা? সেটলিং টাইমের ডেফিনিশনটা নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা? ডেফিনিশনটা সবাই বুঝতে পারছো? জি স্যার। ওকে, সো এখানে আমরা দেখছি তিনটা জিনিস আমরা দেখলাম, তিনটা জিনিসকে ডিফাইন করলাম। The first one is time constant, which is 1/a. It is the time to reach 63% of the value, final value, right? Then we have defined rise time. It is the time to reach 10% to 90% of the value. Finally, we have defined settling time. That is the time to reach and stay within 2% of final value. ঠিক আছে, so for first order system it is just 98% বলতে পারবো আমরা, যে 98% এ পৌঁছতে যে সময়টা লাগে সেটা। এবং তিনটার জন্য তিনটা এক্সপ্রেশন দেওয়া আছে। টাইম কনস্ট্যান্টের এক্সপ্রেশন হচ্ছে 1/a, রাইজ টাইমের এক্সপ্রেশন হচ্ছে 2.2 ডিভাইডেড বাই a, সেটলিং টাইমের এক্সপ্রেশন হচ্ছে 4/a। এগুলো সবগুলো আমরা এই প্রথম ইকুয়েশনটা থেকে পেয়ে যাই। Now, let's solve a problem using these properties. For example, we are given in a laboratory experiment, we have achieved this type of response from a system, and we know that this is first order system. And if it is first order system, it will be something like this, the k divided by s plus a. এই ধরনের একটা সিস্টেম আমরা থাকবে, কিন্তু আমরা জানি না কে এর ভ্যালু কত, এ এর ভ্যালু কত। ঠিক আছে, যদিও একটু আগে আমরা দেখিয়েছি, প্রিভিয়াস স্লাইডটা দেখিয়েছি, এখানে কে এর ভ্যালু a, যদি উপরের ভ্যালুটা, উপরের কনস্ট্যান্টটা যদি পোলের লোকেশনের সমান হয়, ইন দ্যাট কেস ফাইনাল ভ্যালুটা হবে 1।
আর যদি সমান না হয় তাহলে ফাইনাল ভ্যালুটা 1 হবে না, সামথিং এলস হবে। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি ফাইনাল ভ্যালুটা it is not 1, it is something else, it is 0.72, something like 0.72. so 0.72 যদি হয়, so ফাইনাল ভ্যালুটা হচ্ছে 0.72। এখন it means উপরের ভ্যালুটা a না, উপরের ভ্যালুটা something else, k, আমরা ধরে নিচ্ছি k। so the system is k divided by s plus a. now our job is to find out the value of k and a, এর ভ্যালু এবং k এর ভ্যালু আমরা বের করব এই ট্রান্সফার ফাংশন থেকে, এই রেসপন্স কার্ভ থেকে। তোমাদের কোশ্চেন বা টার্গেটটা ক্লিয়ার? ইয়েস স্যার। জি স্যার। ওকে, যদি টার্গেটটা ক্লিয়ার হয়, এখন দেখো আমরা যদি সিএস এর এক্সপ্রেশন লিখি, আমরা জানি সিএস ইজ ইকুয়াল টু জিএস ইনটু আরএস, আরএস মিন্স 1 বাই এস। সো 1 বাই এস দিয়ে আমরা মাল্টিপ্লাই করছি, মাল্টিপ্লাই করে এখানে আচ্ছা এখানে দেখো, এখানে যদি আমরা মাল্টিপ্লাই করি 1 বাই এস দিয়ে মাল্টিপ্লাই করলাম। এখন মাল্টিপ্লাই করার পর এটাকে আমরা পার্শিয়াল ফ্র্যাকশন করতে পারি। পার্শিয়াল ফ্র্যাকশন করলে আমরা ফার্স্ট যে রেসিডিউ সেটা পাবো k বাই a, সেকেন্ড রেসিডিউটা হবে মাইনাস k বাই a। ঠিক আছে, এরকম আমরা পাবো। এখন পাওয়ার পর আমরা বলবো যে এই যে ফার্স্ট যে টার্মটা আছে এটা হচ্ছে স্টেডি স্টেট টার্ম, কারণ হচ্ছে এটা, এই কারণটা আমি একটু এক্সপ্লেইন করি তোমাদের লিখে। দেখো আমরা যদি সিটি লিখি, সিটি যদি আমরা লিখি তাহলে প্রথমটা হবে আমরা এখানে কি পাবো, k বাই a মাইনাস k বাই a e টু দি পাওয়ার মাইনাস at, আর পুরোটার সাথে একটা ইউটি থাকবে। ঠিক আছে, তাহলে time with respect to time, the second time will diminish, the second time will become 0, right? second টাইমটা এক্সিস্ট করবে না, মানে এটা ট্রানজিয়েন্ট টার্ম, কিন্তু এই ফার্স্ট টার্মটা থেকে যাবে। দ্যাট মিন্স দিস ইজ দ্য স্টেডি স্টেট ভ্যালু। দেখো তো আমার কথা ঠিক আছে কিনা? স্যার সেকেন্ড টার্মটা থাকবে না মানে স্যার একটু বুঝতে পারিনি। সেকেন্ড টার্মটার মধ্যে e টু দি পাওয়ার মাইনাস 8 আছে না, এখানে t এর ভ্যালু যদি তুমি ইনফাইনাইট বসাও তাহলে এই ভ্যালুটা কি হয়ে যাবে? ও আচ্ছা আচ্ছা, 0। ইয়েস স্যার, ওকে স্যার। এটা এক্সপোনেনশিয়াল টার্ম, সব সময় টাইমের সাপেক্ষে কি হয়ে যাবে? ডিমিনিশড হয়ে যাবে, রাইট? 0 হয়ে যাবে। সো এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পেরেছি, এখানে k বাই a এটাই হচ্ছে কি স্টেডি স্টেট ভ্যালু। স্টেডি স্টেট ভ্যালু, এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। একটু আগে আমরা প্রিভিয়াস স্লাইডে উপরে k এর ভ্যালু a ছিল, তো ওখানে a বাই a ছিল, দ্যাট ইজ 1। তো এখানে এই জন্য 1 পাচ্ছি না, আমি স্টেডি স্টেট ভ্যালুটা 1 পাচ্ছি না, কিন্তু এখন k বাই a এটা হচ্ছে স্টেডি স্টেট ভ্যালু। দ্যাট মিন্স k বাই a ইজ ইকুয়াল টু, এখানে কত আছে, এই ভ্যালুটা কত, 0.72। তাহলে আমরা একটা ইকুয়েশন পেয়ে গেছি, সলভ করার জন্য একটা ইকুয়েশন আমরা অলরেডি পেয়ে গেছি। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস স্যার। ইয়েস স্যার। ঠিক আছে, এখন আমাদের সেকেন্ড জিনিসটা পেতে হবে, আরেকটা ইকুয়েশন পেতে হবে। আরেকটা ইকুয়েশন পাবো আমরা, ওই যে তিনটা ডেফিনিশন আমরা দিয়েছি, টাইম কনস্ট্যান্ট, রাইজ টাইম আর সেটিং টাইম, এই তিনটার যে কোনোটা ইউজ করে আমরা সেকেন্ড ইকুয়েশনটা পেতে পারি। কিভাবে পাবো দেখো, আমরা যদি টাইম কনস্ট্যান্টের কনসেপ্টটা ইউজ করি, এই 63% ফাইনাল ভ্যালুর যে 63%, সেই 63% ভ্যালু অ্যাচিভ করার জন্য যে টাইম, দ্যাট ইজ দ্য টাইম কনস্ট্যান্ট, তাই না? তো এখন 0.72 সাথে আমরা যদি 0.63 মাল্টিপ্লাই করি, ঠিক আছে, তাহলে কত হবে? ফাইনাল ভ্যালু হচ্ছে 0.72. If we multiply with 0.63, that means 63%. Value is what? 0.45. 0.45, for example. So এখানে আমরা যদি সেই 0.45 দিয়ে আমরা একটা লাইন টানি, ঠিক আছে, এই লাইন, এখানে যদি আমরা এরকম একটা লাইন টানি, দেখো
এই লাইনটা এখানে যে জায়গায় ছেদ করবে সেই টাইমটাই হচ্ছে, টাইম কনস্ট্যান্ট। এই টাইমটাই হচ্ছে টাইম কনস্ট্যান্ট, দ্যাট ইজ এই ভ্যালুটাই হচ্ছে আমার কি 1/a। তাহলে এখান থেকে a এর ভ্যালুটা আমরা পেয়ে যাব না? জি স্যার। ঠিক না? এখান থেকে a Yes, এর sir. ভ্যালুটা পেয়ে যাব। সো গ্রাফ থেকে আমরা অ্যাপ্রক্সিমেটলি এই 0.45 দিয়ে 0.45 দিয়ে এখানে যে ছেদ বিন্দু পাবো, এখানে যে ছেদ বিন্দু পাবো, এখান থেকে আমরা একটা লাইন টানবো অ্যাপ্রক্সিমেটলি। এই লাইন থেকে আমরা এখানে একটা ভ্যালু আমরা পিক আপ করবো। এই ভ্যালুটা হচ্ছে ফর এক্সাম্পল 0.13, ফর এক্সাম্পল ভ্যালুটা হচ্ছে 0.13। ঠিক, এখন কারো কারো এটা হ্যাঁ গ্রাফ থেকে বের করতে গেলে কারো 0.14 আসতে পারে, কারো 0.12 আসতে পারে, ইট ইজ ওকে, দ্যাট ইজ ফাইন। অ্যাপ্রক্সিমেটলি এই ভ্যালুটা আমরা পাবো 0.13। সো আমরা এখানে আরেকটা ইকুয়েশন পেয়ে যাব যে 0.13 ইজ ইকুয়াল টু 1/, ইজ ইট ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে 0.45, এটা হচ্ছে 0.45টা এই বিন্দুতে ছেদ করছে, এখান থেকে আমরা ভার্টিক্যাল লাইন টানছি, এন্ড দ্যাট লাইনটা এক্স অ্যাক্সিসে যেখানে ছেদ করছে সেই ভ্যালুটা আমরা পিক করছি, দ্যাট ইজ 0.13, এন্ড দ্যাট শুড বি ইকুয়াল টু 1/a। তাহলে এখানে a এর ভ্যালুটা আমরা পেয়ে যাব, which is 7.7. Is that clear? Yes, sir. Yes, sir. ঠিক আছে, তাহলে এইভাবে আমরা প্রবলেমটা সলভ করব। সো আমরা বলছি, আবারও দেখাচ্ছি, এখানে একটা লাইন টানবো, এই লাইনটা এখানে যেখানে ছেদ করবে এই ছেদ বিন্দু দিয়ে আমরা এখানে লাইন টানবো। সো এই ভ্যালুটাই হচ্ছে 0.13, and that should be 1/a। তাহলে এখানে a এর ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি 7.7। তাহলে এটা সলভ হয়ে গেল। এটা সলভ হয়ে যাওয়ার পর একটু আগে আমরা আরেকটা ইকুয়েশন, স্টেডি স্টেট ভ্যালুর ইকুয়েশন লিখেছি, দ্যাট ইজ k/a ইজ ইকুয়াল টু 0.72। এখানে a এর ভ্যালু বসিয়ে দিই, তাহলে k এর ভ্যালুটা আমরা পেয়ে যাই। তাহলে আমরা ট্রান্সফার ফাংশনের দুটো ভ্যালুই আমরা পেয়ে গেলাম, a এর ভ্যালু এবং a এর ভ্যালু। তো এইভাবে আমরা ফার্স্ট অর্ডার ট্রান্সফার ফাংশনটা বের করে আনতে পারি ফর এ গিভেন রেসপন্স অফ দ্য সিস্টেম। ইজ ইট ক্লিয়ার? দেখো তো Yes, sir. ক্লিয়ার হয়েছে কিনা? স্যার 0.63 কেন গুণ করলাম এটা বুঝতে পারলাম না ভালো। এটা প্রিভিয়াস স্লাইডে আমরা বলেছি যে টাইম কনস্ট্যান্ট হচ্ছে এমন একটা টাইম যে টাইমে 63% ভ্যালু অ্যাচিভ হয়। ইয়েস স্যার। স্যার 7.7টা কিভাবে আসলো? ও আচ্ছা, এর ভ্যালু স্যার, বুঝতে পারছি স্যার, সরি। দেখুন আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? একটা কোশ্চেন থাকা উচিত যে ফর এক্সাম্পল why do we use time constant, why not settling time, why not? স্যার ওইখানে স্যার দুইটা করে ভ্যালু আছে, এখানে তো স্যার একটা ভ্যালু দিয়ে আমরা ইজিলি বের করতে পারতেছি। এখানে দেখো যদি আমরা রাইস টাইম দিয়ে করি, রাইট, এখানে একটা ভ্যালু দিয়ে করেছি, বা সেটলিং টাইমেও কিন্তু একটা ভ্যালু আছে, কিন্তু সেটলিং টাইম আমরা নেইনি, কারণ হচ্ছে সেটলিং টাইমটা খুব সেন্সিটিভ। এখানে 98% দিয়ে আমরা যদি লাইনটা আনতে চাই, এটা খুব সেন্সিটিভ একটা জায়গা। দেখো এটা এখানেও ছেদ করতে পারে, এখানেও ছেদ করতে পারে, এখানেও ছেদ করতে পারে, বাট এখানে টাইমগুলো কিন্তু অনেক ডিফার করবে, মানে তোমাদের পার্সন টু পার্সন রেজাল্টটা অনেক কি করবে, ভ্যারি করবে। মানে এখানে স্লোপটা অনেক বেশি ভার্টিক্যাল এক্সিস সাপেক্ষে, কথাটা বুঝতে পারছো? আর রাইস টাইম দিয়ে যদি করতে চাতে, তাহলে রাইস টাইম দিয়ে করতে গেলে আমাদের এখানে একটা লাইন টাইনতে হতো, এটার সেন্সিটিভিটি আবার এখানে এখানে একটু বেশি। যাই হোক, মানে এখানে একটা টাইম বের করতে হতো, আবার 90% আরেকটা টাইম বের করতে হতো। এই দুটো টাইমের ডিফারেন্স থেকে রাইস টাইম বের করতে হতো। তো তোমার দুইটা পিক ভ্যালু পিক করতে হতো, তো একটু পরিশ্রমটা একটু বেশি হতো, রাইট? এই জন্য আমরা রাইস টাইম দিয়ে করিনি। জি বলো, আর কি কোশ্চেন আছে? স্যার এখানে তো আমার ফাইনাল ভ্যালুটা হচ্ছে স্যার 0.72, তো এইটার প্লাস মাইনাস 2% হবে না যখন আমরা হচ্ছে রাইস টাইমটা বের করব? না, ওটা হচ্ছে সেটলিং টাইম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ জি স্যার, সেটলিং টাইম। রাইট। Any other question?
যদি কোনো কোশ্চেন না থাকে আমি নেক্সট স্লাইডে চলে যাব। সেকেন্ড অর্ডার সিস্টেম। For second order system, the denominator of the transfer function should be second order polynomial. ঠিক আছে, আমরা সেকেন্ড অর্ডার সিস্টেমটাকে স্টাডি করব ডিফারেন্ট টাইপস দিয়ে। আমরা 4টা টাইপ দেখব, সেকেন্ড অর্ডারের 4টা বিশেষ কেস দেখব। In first case, the pole, there should be 2 real pole, মানে রিয়েল এক্সিসে 2টো পোল থাকবে। ঠিক আছে, সেকেন্ড কেসে 2টো পোল থাকবে কিন্তু রিপিটেড পোল থাকবে। দ্যাট মিন্স সামথিং লাইক s plus a হোল স্কয়ার, ইট উইল বি রিপিটেড পোল। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ ডিনোমিনেটরটা কিরকম, s plus 3 হোল স্কয়ার। আর এখানে দেখো, এখানে হচ্ছে সামথিং লাইক s plus a into s plus b, something like that, in that format. Okay. আরেকটা ফরম্যাট দেখবো, সেটা হচ্ছে কমপ্লেক্স। এটা এই ফরম্যাটটা কিরকম, এই ফরম্যাটটা হচ্ছে s plus a হোল স্কয়ার প্লাস সামথিং। প্লাস সামথিং যখন থাকবে সেটা চলে যাবে, রুটস গুলো হয়ে যাবে কমপ্লেক্স। ঠিক আছে, ফাইনালি আমরা আরেকটা ফরম্যাট দেখবো যেখানে s এর কোনো কোএফিসিয়েন্ট থাকবে না, দ্যাট মিন্স s স্কয়ার প্লাস সামথিং, যেখানে আমরা ইমাজিনারি এক্সিসে 2টো পোল পাবো। সো আমরা 4টা টাইপ দিয়ে আমরা এটার আলোচনাটা শুরু করব। এখানে দেখো, আমি আবারও বলছি, এই ফার্স্ট টাইপের ধরনটা হচ্ছে কি, ফ্যাক্টরগুলো হবে s plus a into s plus b, এই ফরম্যাটে। সেকেন্ডটার ধরনটা হচ্ছে কি s plus a হোল স্কয়ার। থার্ডটার ধরন কি, এখানে যে ডিনোমিনেটরটা আছে, থার্ডটার ধরন হচ্ছে s plus a হোল স্কয়ার প্লাস সামথিং, মানে সামথিং পজিটিভ। এখানে মাইনাস হলে কিন্তু এটা আবার ওই প্রথম ফরম্যাটে চলে যাবে। ঠিক আছে, এখানে মাইনাস হওয়া মানে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা দিয়ে আমরা ওই যে এই উপরের ফার্স্ট ফরম্যাটটাতে চলে যাবে। এখানে প্লাস পজিটিভ সামথিং থাকতে হবে। পজিটিভ সামথিং থাকা মানেই হচ্ছে প্লাস b যদি হয়, তখন এই প্লাস বিটাকে আমরা এইভাবে লিখতে পারি, মাইনাস জে স্কয়ার রুট অফ বি হোল স্কয়ার, এভাবে লিখতে পারি। তখন এখান থেকে আমরা কি পাবো, কমপ্লেক্স রুট পাবো। ঠিক আছে, আর এই ফরম্যাটটা সবসময় হচ্ছে s স্কয়ার প্লাস সামথিং, ফর এক্সাম্পল b or a হোয়াটএভার। ঠিক আছে, সো এই যে 4টা ধরন আমরা দেখলাম, এই 4টা ধরনের মধ্যে আমরা পোলের লোকেশনগুলো আবার একটু খেয়াল করি। ফর দ্য ফার্স্ট কেস, the pole are real and located in real axis, and they are different. In the second case, the poles are repeated. That means we are getting 2 poles on the same location. In the third case, the poles are complex. And in the fourth case, the poles are on imaginary axis. এখানে আমরা we will get couple of pole. ঠিক আছে, এখানে s স্কয়ার প্লাস 9 ফর এক্সাম্পল, তাহলে আমরা কি পাবো, s প্লাস j3 তে একটা পোল পাবো, আরেকটা কোথায় পাবো, s মাইনাস j3 তে, রাইট? সো এই 3টা কেস আমরা একটু স্টাডি করব। আমরা দেখব এই 4টা টাইপের জন্য 4 রকমের রেসপন্স আমরা পেতে যাচ্ছি। For the first case, স্যার জি বল। স্যার 4 নাম্বারটাতে কি স্যার 9 টু দ্য পাওয়ার সামথিং নাকি জাস্ট না স্যার 9? এটা জাস্ট ওই যে কাট পেস্ট করতে গিয়ে কিছু একটা গ্লিচ আসছে, আর কিছু না, প্লাস 9। ওকে স্যার। সো এখানে দেখো, আমরা for the first case the response is little bit slower, মানে রেসপন্সটা একটু স্লো হবে কম্পারেটিভলি অন্যগুলোর তুলনায়। It depends on the pole location, এরকম ডিফারেন্ট স্লোপ তোমরা পাবো। ঠিক আছে, এবং এখানে ফর এক্সাম্পল এখানে যদি 2টা পোল লোকেশন আমরা কল্পনা করি, a এবং b, রেসপন্সটা হবে অনেকটা এরকম যে সামথিং কনস্ট্যান্ট k1 প্লাস k2
e to the power minus at plus k3 e to the power minus pt এই ফরম্যাটে পাবো আর কি। হ্যাঁ, এখানে a আর b হচ্ছে আমাদের কি, মাইনাস a হচ্ছে একটা পোল লোকেশন, মাইনাস b হচ্ছে আরেকটা পোলের লোকেশন। ইজ দ্যাট ক্লিয়ার? স্যার এটা কি বের করলাম k1 plus k2 to the power minus এটা রেসপন্স? হচ্ছে ওই যে টাইম ডোমেনের রেসপন্স আর কি, বুঝছো না তুমি? ওকে স্যার, বুঝতে পারছি স্যার। মানে ওই যে জি, তোমরা ধরো জিএস এর মধ্যে যদি এরকম দুটো পোল থাকে, এখন ওইটার সাথে যখন তুমি কি করো, ওই যে স্টেপ ইনপুট 1/s গুণ করো, তাহলে এখানে তিনটা ফ্যাক্টর আসবে না? ইয়েস স্যার। পার্শিয়াল ফ্র্যাকশন করলে তিনটা ফ্যাক্টর আসবে না? তিনটা ফ্যাক্টর থেকে এই তিনটা ফ্যাক্টর পাবা আর কি টাইম ডোমেনে। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, আর সেকেন্ড কেসে কি হবে? সেকেন্ড কেসটা হবে সেকেন্ড কেসের রেসপন্সটা একটু ফাস্ট হবে। এটা কেন ফাস্ট হবে? কারণ এটার প্যাটার্নটা হচ্ছে এরকম যে k1 প্লাস k2 into it is something like this, t এখানে একটার মধ্যে থাকবে e to the power minus at। ফর এক্সাম্পল আমি ধরে নিচ্ছি যে এখানে এটা হচ্ছে s plus a whole square জেনারেল ফর্ম। তাহলে একটা হবে k2 e to the power minus at, আরেকটা হবে k3 t e to the power minus at। এখানে একটা টি দিয়ে থাকবে আর একটা টি ছাড়া থাকবে। মনে আছে তোমাদের? এগুলো তোমরা ম্যাথে করে আসছো কিন্তু। ডু ইউ রিমেম্বার দ্যাট? সো এইখানে এই যে অতিরিক্ত টিটা আছে, এই অতিরিক্ত টিটার কারণে স্যার মাইক অন হয়ে গেছে, কার জানি ফাস্টার হবে। জি বলো স্যার। মাইক অন হয়ে গেছে, কার জানি স্যার। আমি বুঝতে পারিনি তোমার কথা। স্যার মাইক অন হয়ে গেছে, কার জানি। একটু অফ করে দিলে ভালো হয় স্যার। তোমরা তো ক্লাস করতে করতে কত জায়গায় যাও, কেউ বাজারে যাও, কেউ খেলতে যাও, করছে না? ওকে, আমরা দেখছিলাম 4 ধরনের রেসপন্স। আমরা দেখছিলাম সেকেন্ড টাইপ। সো ফর দ্য সেকেন্ড টাইপ এখানে একটা কি আসবে, এখানে দুটোই e টু দি পাওয়ার t টার্ম থাকবে, মাইনাস at টার্ম থাকবে, কিন্তু একটা টার্মের সাথে অতিরিক্ত একটা t থাকবে। t থাকার কারণে এই রেসপন্সটা অতিরিক্ত কি হবে, ফাস্টার হবে। কম্পেয়ার টু এনি আদার রেসপন্স ইট উইল বি ফাস্টার। সো ইট ইজ কল, এটা একটা নাম আছে, এটার নাম হচ্ছে ক্রিটিক্যালি ড্যাম্প। আমরা নামগুলো একটু পরে দিচ্ছি। তারপর দেখো থার্ড যেটা কমপ্লেক্সটার মধ্যে আমরা কি থাকি, আমরা বলছি এখানে ধরো দুটো রুট থাকবে, মাইনাস সিগমা ডি প্লাস মাইনাস জে ওমেগা ডি। ধরো পোলের লোকেশনটা হচ্ছে এটা, ঠিক আছে, সিগমা ডি প্লাস মাইনাস ওমেগা ডি। এখন এটাকে এইভাবে আমরা লিখব, k1 এটার সিটির যে রেসপন্স, এটার জেনারেল এক্সপ্রেশনটা আমরা এইভাবে লিখতে পারবো যে k1 প্লাস k2 e to the power minus sigma d t cos omega dt plus something phi or something. ওকে, তো এরকম কিছু একটা আমরা পাবো, ঠিক আছে? তো দেখো তো এটা সবার কাছে ক্লিয়ার কিনা। তো এখানে আমার একটা কমপ্লেক্স রুটের একটা কি থাকবে, সিগমা ডি থাকবে, which is real part of the pole location, এবং একটা ইমাজিনারি পার্ট থাকবে। সো এই রিয়েল পার্টের জন্য আমি একটু অন্য কালার ইউজ করি। রিয়েল পার্টের জন্য আমরা একটা
ই টু দি পাওয়ার টার্ম এখানে পাবো, যেটা কিনা এক্সপোনেনশিয়াল একটা ড্যাম্পিং তৈরি করবে। আর ইমাজিনারি পার্টের জন্য আমরা একটা কি পাবো, সাইনুসয়েড পাবো। ওমেগা ডির জন্য আমরা একটা সাইনুসয়েড পাবো। দেখো তো এই জিনিসটা, এই কনসেপ্টটা একটু সবার কাছে ক্লিয়ার করে নাও। ইজ দ্যাট ক্লিয়ার? রিয়েল পার্ট এন্ড ইমাজিনারি পার্ট, হোয়াট আর দেয়ার এফেক্ট ইন রেসপন্স? স্যার এখানে একটু আবার রিপিট করুন। তুমি রিপিট করো, মানে তুমি দেখে দেখে বলো না, তাহলেই তো হবে। স্যার রিয়েল পার্টটা হচ্ছে আমার ড্যাম্পিং এর জন্য আসবে এরকম। রাইট, এখানে we have two component, right, in the pole Yes. location. One is real পার্টটা কাকে কন্ট্রিবিউট করবে? ড্যাম্পিং। এই যে ই টু দি পাওয়ার মাইনাস সিগমা টি, মানে এরকম একটা সিগন্যাল, এরকম একটা ড্যাম্পিং তৈরি হবে, রাইট? আচ্ছা, আর ইমাজিনারি পার্টটা দেখো কাকে কন্ট্রিবিউট করবে? সাইনুসয়েডটাকে কন্ট্রিবিউট করবে, ঠিক আছে? সো আমরা যখন এরকম একটা ইয়ে পাবো, এরকম একটা সাইনুসয়েড পাবো, তখন এটা অর্থ হচ্ছে এখানে একটা সাইনুসয়েড আছে, আবার একটা এক্সপোনেনশিয়াল ড্যাম্পিং আছে। এই দুটো গুণ হয়ে এই ধরনের একটা সাইনুসয়েড, আমরা ড্যাম্পড সাইনুসয়েড বলে এটাকে, ড্যাম্পড সাইনুসয়েড পাবো। তো এটা কি হবে? এখানে একটা সাইনুসয়েড আছে, কিন্তু এই সাইনুসয়েডের অ্যামপ্লিটিউডটা আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে? ডিক্রিজ করছে। ডিক্রিজ করছে, কমে যাচ্ছে। ওই যে ই টু দি পাওয়ার মাইনাস সিগমা ডি, এই টার্মটার করেসপন্ডিং এটা ডিক্রিজ করে যাচ্ছে। দেখো তো এটা ক্লিয়ার হয়েছে কিনা? ইজ ইট ক্লিয়ার? স্যার তাহলে স্যার নিচে যে ইকুয়েশনটা স্যার 1 - e to the power - t cos root 8t, এটা কিসের জন্য স্যার? এটাই তো সেটা, এটা আর ওইটা তো একই। এখানে জাস্ট জেনারেল ফর্মটা স্যার, আমি জাস্ট জেনারেল ফর্ম নিয়ে কথা বলছি, ঠিক আছে? মানে এটা এখানে এটা কি ভ্যালুগুলো একটা বের করা হয়েছে। মোমেন্টে স্টেডি স্টেট সিচুয়েশনে যাবে না? মানে একটা দেখো তো জিনিসটা ক্লিয়ার কিনা, যে আমাদের এখানে রিয়েল পার্টটা কাকে কন্ট্রিবিউট করছে, ইমাজিনারিটা কাকে কন্ট্রিবিউট করছে, এটা ক্লিয়ার কিনা? ইয়েস স্যার। Real part always introduce an exponential term and imaginary part always introduce a sinusoid term. এই দুইটার গুণফলটা হচ্ছে একটা ড্যাম্পড সাইনুসয়েড। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, তো এখানে দেখো, এখানে ফার্স্ট কেসে কি ছিল? শুধু রিয়েল পার্ট ছিল না, এখানে শুধু এক্সপোনেনশিয়াল টার্ম ছিল, ঠিক আছে? এক্সপোনেনশিয়াল টার্ম থাকার কারণে 1 মাইনাস সামথিং, মানে ই টু দি পাওয়ার সামথিং কনস্ট্যান্ট ইনটু ই টু দি পাওয়ার সামথিং। সো এটা এরকম হয়েছে আর কি, কথাটা বুঝতে পারছো? কিন্তু ই টু দি পাওয়ার টার্মগুলো এরকম, 1 থেকে এই টার্মটা যখন বিয়োগ দিয়েছি দুটো টার্ম, তখন এরকম একটা সামেশন তৈরি হয়েছে। কথাটা ক্লিয়ার? মানে এখানে এখানে দুটো টার্ম আছে ই টু দি পাওয়ার, তো দুটো টার্ম, একটা হয়তো এরকম আর একটা হয়তো এরকম। এটা যখন এখানে একটা 1 এর সাথে এগুলো যখন প্লাস মাইনাস করা হয়েছে, তখন এগুলো হয়ে গেছে, ঠিক আছে? একই রকম ভাবে এটাও তাই, কিন্তু এটার মধ্যে আবার এখানে টি আছে একটা অতিরিক্ত, সো এটা একটু, এই জন্য এটা একটু ফাস্টার। এখানেও রিয়েল পার্ট, এখানেও রিয়েল পার্ট, এখানে রিয়েল প্লাস ইমাজিনারি পার্ট, আর থার্ড কেসে শুধু ইমাজিনারি পার্ট। দেখো থার্ড কেসে কি? শুধু ইমাজিনারি পার্ট, ঠিক আছে? s is equal to plus minus j omega t ফর এক্সাম্পল। সো এখানে শুধু কি থাকবে? ওমেগা ডির ভ্যালু এই ক্ষেত্রে হচ্ছে 3। সো এখানে হচ্ছে একটা শুধু সাইনুসয়েড থাকবে, এখানে কোনো ড্যাম্পিং থাকবে না। ইজ দ্যাট ক্লিয়ার? স্যার লাস্টেরটা একটু আবার বলেন স্যার। ইজ দ্যাট ক্লিয়ার? স্যার লাস্টেরটা যদি স্যার একটু আবার বলতেন। লাস্টেরটা বলছি যে লাস্টের কেসে আমার শুধু ইমাজিনারি পার্ট আছে পোলের লোকেশনে, ঠিক আছে? পোলের লোকেশনে আমাদের এখানে কি আছে? যেমন s স্কয়ার প্লাস 9, হোয়াট ডাজ ইট মিন? তাহলে s ইজ ইকুয়াল টু হোয়াট? প্লাস মাইনাস j3। স্যার আমাদের রিয়েল পার্টটা নেই, শুধু ইমেজ। এখানে কোনো রিয়েল পার্ট নাই, রাইট? রিয়েল পার্ট না থাকলে এখানে কি তৈরি হবে? সলিউশনটা কি তৈরি হবে? এরকম k1 প্লাস k2 ইনটু cos ওমেগা dt, এই ধরনের একটা ইকুয়েশন তৈরি হবে। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস স্যার।
আচ্ছা, সো এখানে তোমাদের এত ম্যাথমেটিক্স এত কিছু আসলে জানার প্রয়োজন নাই, কিন্তু এগুলোর সাথে পরিচিত থাকা ভালো, তাহলে এগুলা হঠাৎ করে এলিয়েন মনে হবে না আর কি, জিনিসটাকে হঠাৎ অদ্ভুত কিছু মনে হবে না। সো আমরা এখানে জাস্ট ইন্ট্রোডিউস হলাম 4 ধরনের রেসপন্স ফর দ্য সেকেন্ড অর্ডার সিস্টেম। 4 ধরনটা কিসের উপর ডিফার করে? It differs based on the pole location. In the first case, there are 2 real poles. In the second case, there are repeated real pole. Third case, these are complex pole. And in the fourth case, these are geomega pole. ঠিক আছে, 4 ধরনের জন্য 4টা রেসপন্স, ডিফারেন্ট রেসপন্স আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা এই 4টা নাম দিব। First one is named as overdam. Second one is called critically damaged. Third one is called underdam, and fourth one is called undam. দেখো তো মুখস্থ করা যায় কিনা। প্রথমটার মধ্যে ড্যাম্পিংটা বেশি করা আছে, মানে এখানে দুটাই এক্সপোনেনশিয়াল টার্ম। সেকেন্ডটার মধ্যে ড্যাম্পিংটা খুব মার্জিনালি করা আছে, মানে ক্রিটিক্যালি ড্যাম্প করা আছে। থার্ডটার মধ্যে আন্ডার ড্যাম, এটা কম করা আছে ড্যাম্পিংটা, হ্যাঁ এটা বোঝাচ্ছে আন্ডার ড্যাম। আর ফোর্থটার মধ্যে কোনো ড্যাম্পিং নাই, there is no exponential term here. এভাবে আমরা এটা মনে রাখার চেষ্টা করব। দেখো তো কারো কোনো কোশ্চেন আছে কিনা। যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা সামনে আগাই। এখন এই 4টা আমরা এখন দেখব, if we are given some transfer function of second order system, we can easily find this type of the response. আমাদের যদি কোনো একটা ট্রান্সফার ফাংশন দেওয়া হয়, আমরা কিন্তু এখন টাইপটা বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো? পোল লোকেশন ব্যবহার করে। পোল লোকেশনটা আমরা যদি জানি তাহলে আমরা টাইপটা গেস করতে পারবো। So let's see some example. So A, B, C, you can see some transfer function here. সবচেয়ে সহজ কোনটা বের করাটা? স্যার ডি নাম্বারটা। ডি নাম্বারটা। সো এটা সবচেয়ে সহজ, এটা আমরা সহজেই বলতে পারি j omega axis, j omega pole, right? So this is undamped. তারপর কোনটা সহজ দেখো তো? এই নাম্বারটা স্যার। এই নাম্বারটার চেয়ে আমি বলবো এটা একটু সহজ। সি স্যার। সিটাতে আমরা বলবো যে s plus 15 whole square, right? তাই না? So this is the repeated root. So this is, এটা কি হবে? ক্রিটিক্যালি ড্যাম্প স্যার। ক্রিটিক্যালি ড্যাম্প। ঠিক আছে, ক্রিটিক্যালি ড্যাম্প এটা আমরা বলতে পারি। আচ্ছা, এখন এই দুইটা তোমরা একটু অ্যালজেব্রা করতে হবে। সহজ, অ্যালজেব্রাটা খুব সহজ। যদি দেখো যে তুমি এখানে এই ফ্যাক্টরগুলো যে কোনো দুইটা ফরম্যাটে ফেলতে হবে। একটা হচ্ছে s প্লাস a হোল স্কোয়ার মাইনাস সামথিং, আর এটা হচ্ছে s প্লাস a হোল স্কোয়ার প্লাস সামথিং। মাইনাস সামথিংটা চলে যাবে ওভার ড্যাম্পে। তো প্রথম কেস, আমার কথাটা বুঝতে পারছো? আর প্লাস সামথিংটা হয়ে যাবে কি কমপ্লেক্স রুট। কমপ্লেক্স রুট এটা হয়ে যাবে আন্ডার ড্যাম্প। দেখো তো কোনটা কোন ইয়ের মধ্যে পড়ে। স্যার বি নাম্বারটা মাইনাসের মধ্যে পড়ে স্যার।
রাইট। সো এখানে দেখো বি নাম্বারটা মাইনাসের মধ্যে পড়ে এবং এ নাম্বারটা প্লাসের মধ্যে পড়ে, ঠিক আছে? এখানে আমরা বলতে পারি s প্লাস 6, তাই না? 36 হোল স্কয়ার মানে 36 আমরা নিতে পারি 400 থেকে কমন, তাহলে s প্লাস 6 হোল স্কয়ার প্লাস 364 স্যার প্লাস 400 মাইনাস 36। এনিওয়ে, তো এটাকে স্কয়ার রুট করলেই তুমি ওই যে কমপ্লেক্স পোলের যে ওমেগা ডিটা পেয়ে যাবে, মানে ইমাজিনারি ভ্যালুটা পেয়ে যাবে। এটাকে যদি স্কয়ার রুট করো 3 কত 64 যেটা। আচ্ছা, তো এটা হয়ে যাবে, এটা হচ্ছে তোমার কি কমপ্লেক্স পোল। তো কমপ্লেক্স পোল হলে কি হবে? কমপ্লেক্স পোল হলে কি হবে? এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে s এর ভ্যালু হচ্ছে -6 প্লাস মাইনাস j স্কয়ার রুট অফ কত 364, রাইট? এটা লিখতে পারি। হ্যাঁ, সো এটা কমপ্লেক্স পোল, এটা হয়ে যাবে কি আন্ডার ড্যাম। দেখো তো কারো কোনো কোশ্চেন আছে কিনা। আর বি নাম্বারটা দেখো, বি নাম্বারে দুটো রুট পাওয়া যাবে, মানে s প্লাস স্যার s প্লাস 45 হোল স্কয়ার স্যার। হ্যাঁ 45 হোল স্কয়ার মাইনাস এখানে 45 স্কয়ার মাইনাস 900, এরকম কিছু একটা পাবো, রাইট? এখন এটা কিন্তু পজিটিভ, এই সেকেন্ড পার্টটা কিন্তু পজিটিভ, এটা কিন্তু নেগেটিভ না, ঠিক আছে? 45 স্কয়ার ইজ গ্রেটার দেন 900, ওকে? সো যদি তাই হয় তাহলে আমরা এখানে কি বলবো যে এটা হচ্ছে এখানে দুটো রুট পাবো, হ্যাঁ, রিয়েল and different. So this is the case of overdam. কারো কোনো কোশ্চেন আছে? বা তোমরা ক্যালকুলেটর ইউজ করে ওগুলা কনক্লুড করতে পারো, পোল লোকেশনটা সরাসরি দেখাতে পারো, দ্যাট ইজ ওকে। স্যার এখানে যে 4টা কন্ডিশন আছে মানে টাইম রেসপন্সের ক্ষেত্রে, এখানে স্যার এ বি গুলো তো স্যার কনস্ট্যান্ট, এগুলো স্যার মানে ভ্যালুগুলো কিভাবে বের করব, মানে কোন ফর্মুলাতে বা কিভাবে? একটু টাইম পাস করবা, তাহলেই দেখবা তুমি বের করে ফেলতে পারবা। স্যার এটা কি স্যার? জি স্যার। এবি কোথায় দেখলা তুমি? স্যার টাইম কনস্ট্যান্ট মানে স্যার যে কনস্ট্যান্ট গুলো যে এ বি সি এ প্লাস বি ই টু দ্য পাওয়ার সামথিং, মানে জি স্যার এগুলো বের করা, এগুলো আমি বের করতে বলিনি, আমি বলছি টাইপ অফ দ্য সিস্টেম। জি স্যার এখানে কি অ্যাঙ্গেলটাও বের করতে হবে না, মানে ফাই যেটা? না এইগুলো ম্যাথমেটিক্যালি সলভ করতে বলি নাই। ও জি স্যার, মানে জাস্ট সিস্টেমটা স্যার আমরা জাস্ট এখানে বের করছি হোয়াট আর দ্য টাইপ অফ দিস সিস্টেম, জি স্যার, টাইপ অফ রেসপন্স, এটা আমরা ইন্টারেস্টেড জানতে, ঠিক আছে? আর কিছু না। জি স্যার। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, দেখো তার কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার নিচের যে এবিসিডি গুলো দেয়া আছে স্যার, সেগুলোতে কি করতে হবে স্যার? সেগুলো কিছু করতে হবে না, সেগুলো আমি জানতে চাই। এটা জাস্ট এই জেনারেল সলিউশনটা হয়তো কোথাও উল্লেখ ছিল, সেটা এখানে দেখাচ্ছে আর কি। ওকে, যদি এখানে আর কোনো কোশ্চেন না থাকে, এখন আমরা এই যে 4টা টাইপ দেখলাম, এই 4টা টাইপের জন্য আমরা আরেকটা সহজ আরেকটা অল্টারনেট টাইপ বের করার জন্য একটা অল্টারনেট তোমাদের একটা ওয়ে দেখাবো। সেটা কিভাবে, সেটা একটু দেখি আমরা। এই যে জাস্ট যে 4টা এক্সাম্পল আমরা দেখে আসছি, ওই 4টা এক্সাম্পলের আমরা আবার একটা অল্টারনেট ওয়ে আমরা দেখাচ্ছি। আমরা কি করব, সেকেন্ড অর্ডার সিস্টেমটাকে
আমরা এই ফরম্যাটে সাজিয়ে লিখব, যেখানে কনস্ট্যান্ট পার্টটাকে আমরা ওমেগা এন স্কয়ার লিখব। একটু খেয়াল করো সবাই, প্রথম শুরুর দিকে একটু খেয়াল করো, এই কনস্ট্যান্ট পার্টটাকে আমরা কি লিখছি? ওমেগা এন স্কয়ার। ঠিক আছে, উপরেরটা ডোন্ট কেয়ার, ওকে, উপরেরটা আমরা কি আছে না আছে ইট ডাজন্ট কেয়ার, আমরা নিচের গুলো দেখছি। আর এখানে s টু দি s এর সাথে যে কোএফিসিয়েন্টটা আছে এটাকে আমরা লিখছি 2 zeta omega n। ইজ দ্যাট ক্লিয়ার? Yes, sir. তাহলে বিটাকে আমরা লিখছি ওমেগা n স্কয়ার, আর এটাকে আমরা লিখছি 2 zeta omega n, এভাবে এক্সপ্রেস করছি। আচ্ছা, এখন এভাবে যদি এক্সপ্রেস করি, এভাবে যদি সাজিয়ে লিখি, তাহলে আমাদের যে রুটসটা আছে, রুটস আমরা যদি ওই যে ফর্মুলা দিয়ে রুটস বের করি, সেই ফর্মুলা দিয়ে আমাদের রুটসটা হবে মাইনাস জিটা ওমেগা এন, দ্যাট উইল বি দ্য রিয়েল পার্ট। রিয়েল পার্ট আছে, ইমাজিনারি পার্ট না, মানে মোট কথা সলিউশনটা হবে এটা প্লাস মাইনাস ওমেগা এন ইন্টু জিটা স্কোয়ার মাইনাস 1। এই সলিউশনটা আমরা পাবো। ঠিক আছে, এই সলিউশনটা আমরা পাবো ফর্মুলা অনুসারে। তাহলে এখানে আমরা কি করেছি, আমরা এ এবং বি কে রিপ্লেস করলাম ওমেগা এন স্কয়ার এবং 2 জিটা ওমেগা এন এটা দিয়ে। আমি পাশে একটু লিখি, তাহলে ওমেগা এন স্কয়ার ইজ ইকুয়াল টু বি, আচ্ছা, আর 2 জিটা ওমেগা এন ইজ ইকুয়াল টু হচ্ছে এ। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে ওমেগা এন এর ভ্যালু কত? স্যার a বাই 2 জিটা। আমরা না না, ওমেগা এন এর ভ্যালু আমরা ফার্স্টটা থেকে আমরা এইভাবে লিখতে পারি স্কয়ার রুট অফ বি, আর জিটার ভ্যালু আমরা লিখতে পারি a ডিভাইডেড বাই 2 ওমেগা n, দ্যাট মিন্স 2 স্কয়ার রুট অফ কি বি। এইভাবে a b এর মাধ্যমে আমরা জিটা আর ওমেগা এনটাকে কি করতে পারি, ক্যালকুলেট করতে পারি। ঠিক আছে না? আচ্ছা, এখন আমরা যেহেতু পোলের লোকেশনটাকে দেখো আমরা এই ফরম্যাটে সাজিয়ে লিখেছি, এই ফরম্যাটটার সাথে আমরা এখন এই 1 নাম্বার, তারপর 2 নাম্বার এবং 3 নাম্বার এবং 4 নাম্বার, এই 4টা কেসের একটু ম্যাচ করব। ম্যাচ করে দেখব যে এখানে জেটার সাথে জেটা যে ইয়ার ফ্যাক্টরটা এখানে আছে, এই জেটার সাথে এই 4টা টাইপের সরাসরি একটা কানেকশন আছে, সরাসরি। ওটাই এই ফরম্যাটে লেখার মূল কারণ। এই ফরম্যাটে যদি আমরা লিখি তাহলে আমরা দেখব জেটার সাথে এই 4টা ফরম্যাটের 4টা টাইপের একটা there is a direct connection। আচ্ছা, কানেকশনটা কি আমরা একটু এক্সপ্লোর করি। সবার আগে আনডেমটা সবচেয়ে সোজা। আনডেম্পের ক্ষেত্রে কি হবে, যেটা ইজ হোয়াট, আচ্ছা, আনডেম্পে কি হয়, রিয়েল পার্ট আছে না স্যার। আনডেম্পে কি হয়, there is no real part, right? No, স্যার a is equal to 0, b is equal to স্যার একটা মান পাওয়া যাবে, ঠিক কি না? no real part, তার মানে কি জিটা ওমেগা এন এই টার্মটা এক্সিস্ট করে না, ঠিক না? yes স্যার, a যদি 0 হয় এবং a যদি 0 হয়, রাইট, a যদি 0 হয় তাহলে জিটা কি হবে? 0 স্যার, 0 হবে, কিন্তু b কিন্তু 0 না, তার মানে ওমেগা এন 0 না, তার মানে হচ্ছে ওমেগা এন ইজ নট 0 বাট জিটা ইজ কি 0। Is it clear? yes sir, That is the case of undamped. আনড্যাম্পে আমরা একটা জিনিস পেয়ে গেলাম, যে আমরা জিটা টার্মে এখানে হাইলাইট করব, that is equal zeta is equal to 0। এই জিনিসটা আমরা লিখলাম আনড্যাম্প। আন মানে নাই, তার মানে জিটার কোনো ভ্যালু নাই। ওকে, এখন আসা যাক ক্রিটিক্যালি ড্যাম্প। ক্রিটিক্যালি ড্যাম্পের জন্য কি হবে দেখো,
ক্রিটিক্যালি ড্যাম্পের জন্য আমরা বলছি রিপিটেড রুট, রিপিট হবে, রাইট? রুটটা কি হবে? রিপিট হবে, রাইট? একই ভ্যালু Yes, আসবে। sir. একই ভ্যালু কখন আসবে? যখন এই সেকেন্ড পার্টটা ভ্যানিশ হয়ে যাবে, তখন ফার্স্ট পার্টটাই দুইবার আসবে, ঠিক না? একই ভ্যালু হওয়া সম্ভব S12 প্লাস মাইনাস টার্ম, প্লাস মাইনাসের পর যে টার্মটা আছে সেটা যদি 0 না হয় তাহলে একই ভ্যালু হওয়া সম্ভব? দুটো পোলের ভ্যালু নো স্যার। হওয়া সম্ভব না। আচ্ছা, এখন রাইট সাইডটা যদি 0 হতে হয়, ওই যে ওমেগা n ইনটু স্কয়ার রুট অফ zeta square minus 1, if this need to be 0, what should we expect? স্যার বিটাকে 0 হইতে হবে, তাহলে স্যার ওইটা 0 হয়ে যাবে। এই বিটাকে 0 কেন হবে? এখানে কি বি 0 নাকি? এখানে তুমি দেখতে পাচ্ছ স্যার, না যে এখানে স্যার A ও আছে, ওমেগা B ও তো আছে। তাহলে 0 হয়ে যায় স্যার, বি যদি 0 হয়। না, ওমেগা n 0 হলে তো প্রথমটাও 0 হয়ে যাবে, এ বি দুটাই 0 হয়ে যাবে, ও আচ্ছা আচ্ছা, জি স্যার। ঠিক আছে? ওমেগা n 0 না, এখানে হবে zeta should be equal to 1। রিপিট করার শর্ত হচ্ছে এই পার্টটা 0 হতে হবে, আর এই পার্টটা কখন 0 হবে? যখন জিটার ভ্যালু কি হবে? 1 হবে স্যার। 1 হবে। So critically damped is the situation when the zeta is equal to 1. Is that clear? ইয়েস স্যার। Okay. So আমরা আরেকটা কন্ডিশন পেয়ে গেলাম জিটার সাথে লিংকড, সেটা হচ্ছে জিটা যদি 1 হয়, দ্যাট ইজ দ্য কেস ক্রিটিক্যালি ড্যাম্প। আচ্ছা, এখন আসা যাক ওভার ড্যাম্প আর আন্ডার ড্যাম্প, ঠিক আছে? এই দুটো কেস আমরা দেখি। ওভার ড্যাম্প কখন হবে? যখন দুটো রিয়েল রুট পাবো, রাইট? দুটো ডিফারেন্ট বাট রিয়েল, ঠিক না? জি স্যার। আচ্ছা, তো ওভার ড্যাম্পের কন্ডিশনটা হচ্ছে রিয়েল এন্ড কি ডিফারেন্ট। রিয়েল এবং ডিফারেন্ট পেতে গেলে এখানে কোনো ইমাজিনারি পার্ট থাকা যাবে না, রাইট? এখানে কোনো ইমাজিনারি পার্ট থাকা যাবে না। ইমাজিনারি পার্ট যদি না থাকতে হয় তাহলে জিটার ভ্যালু কি হতে হবে? গ্রেটার দেন 1। এখানে যদি খেয়াল করো, এখানে জিটা যদি গ্রেটার দেন 1 হয় তাহলে এখানে কোনো ইমাজিনারি পার্ট থাকবে না, আর যদি জিটা যদি লেস দেন 1 হয় তাহলে কি হবে? ইমাজিনারি পার্ট থাকবে। ইমাজিনারি পার্ট থাকবে, ওখানে নেগেটিভ একটা ভ্যালু চলে আসবে, নেগেটিভ ভ্যালুর কারণে স্কয়ার রুট আছে উপরে, সো ইট উইল বি ইমাজিনারি টার্ম, ঠিক আছে? তাহলে অবভিয়াসলি এখানে আমরা ডাইরেক্ট বলতে পারি যে zeta, in this case zeta should be greater than 1, and this is the case where zeta should be less than 1. সো আমরা চারটা কেস পেয়ে গেলাম, চারটা কেসের জন্য জিটার সাথে চারটা রিলেশন পেয়ে গেলাম। দেখো তো সবার কাছে ক্লিয়ার কিনা? In the first case the relation is this, greater than 1, তো নামটা খেয়াল করো, over. Second case it is equal to 1, নামটা খেয়াল করো, critically মানে একদম বরাবর। Third case the নামটা খেয়াল করো, under, is less than 1, under মানে less. Fourth case this is equal to 0, মানে এটা absent, এটা নাই। নাই শব্দটা কিভাবে আমরা ইংলিশে প্রিফিক্স দেই? আন মানে নাই। দেখো তো জিটার সাথে রিলেশনটা ক্লিয়ার কিনা, এখন নামকরণটা সার্থক হয়েছে কিনা? স্যার ওই যে এইখানে একটু আবার বোঝাবেন, ওই যে গ্রেটার দেন 1 আর গ্রেটার লেস দেন 1 স্যার, এখানে ক্রিটিক্যাল ড্যাম্পের ক্ষেত্রে স্যার এটা তুমি ওই যে উপরে যে আমাদের ইয়েটা আছে, এখানে বুঝিনি স্যার। এই টার্মটা দেখো, এখানে কি আছে? এই এক্সপ্রেশনে কখন এটা ইমাজিনারি পার্ট ক্রিয়েট হবে? যখন স্কয়ার রুটের মধ্যে একটা নেগেটিভ সাইন আসবে। নেগেটিভ সাইন আসার মানে হচ্ছে এই ভিতরের পার্টটা যখন নেগেটিভ হবে। এটা কখন নেগেটিভ হবে? যদি যেটা যদি লেস দেন 1 হয়, তখনই এটা সম্ভব। zeta square minus 1 should be less than 0, তার মানে কি zeta should be less than 1। স্যার জিটা যদি লেস দেন মানে, আচ্ছা স্যার বুঝতে পারছি, ঠিক আছে? মানে zeta স্কয়ারের ভ্যালু 1 এর চেয়ে ছোট হতে হবে। zeta less than 1 means zeta স্কয়ারটাও less than 1।
দিছে, এখানে কনফিউশন হচ্ছে। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আমরা এখন ওভারঅল এভাবে মনে রাখবো। ঠিক আছে, ওভারঅল এই জিনিসটা আমরা মনে রাখবো যে যেটা ফার্স্ট কেস ওভারড্যাম মিন্স গ্রেটার, ক্রিটিক্যালি মানে ইকুয়াল 1, আন্ডার মানে লেস দেন 1, and undam means equal to 0, এটা অ্যাবসেন্ট। ঠিক আছে না? ইয়েস স্যার। আচ্ছা, এখানে আর এডিশনাল আরেকটু বলবো, সেটা হচ্ছে জিটা শুড অলসো বি গ্রেটার দেন 0, জিরোর চেয়ে আবার কম হওয়া যাবে না। জিটার ভ্যালু যদি ইফ জিটার ভ্যালু ইজ লেস দেন 0, এটা কিন্তু আনস্টেবল সিস্টেম। জিটা কখনো লেস দেন 0 হওয়া যাবে না। জিটা যদি লেস দেন 0 হয় তাহলে এই পার্টটা হয়ে যাবে তোমার রাইট হ্যান্ড সাইডে চলে যাবে, এই পার্টটা রাইট হ্যান্ড সাইডে চলে যাবে, তো এটা আনস্টেবল হয়ে যাবে। বুঝতে পারছো? সো আন্ডার ড্যাম্পের জন্য এটা লেস দেন 1, আবার একটা সাথে শর্ত আছে গ্রেটার দেন 0। ঠিক আছে, মানে এটা নেগেটিভ হওয়া যাবে না। তো আমরা এভাবে মনে রাখতে পারি না? এটা মনে রাখাটা সহজ, কারণ এখানে দেখো আমরা বলেছি অলরেডি ওভার মানে গ্রেটার, আন্ডার মানে লেস, ক্রিটিক্যালি মানে ইকুয়াল, এন্ড আন মানে হচ্ছে নাই, এটা কোনো ভ্যালু নাই। সো এখন আমরা একটা একই অঙ্ক করব জিটা দিয়ে, সেম একটু আগে যেটা করেছি। ঠিক আছে, আমরা সেম অঙ্ক একটু আগে যেটা করেছি ওটা আবার জিটা দিয়ে আমরা করতে পারি। আমাদের শুধু রিলেশনটা মনে রাখতে হবে। আমাদের রিলেশনটা জানি কি ছিল, আমরা s স্কয়ার প্লাস as প্লাস b, এটাকে কিভাবে লিখেছি, s স্কয়ার 2 zeta omega n plus omega n square, right? So this is the way we rewrite the polynomial. So এখানে খেয়াল করতে হবে ওমেগা n এর ভ্যালু কত। স্যার এখানে s হবে না স্যার, 2 zeta omega n s। রাইট, s হবে একটা। So omega n is equal to square root of b and zeta is equal to, দেখো আমরা কি বলছি, 2 zeta omega n সমান কি বসিয়েছি, a বসিয়েছি, রাইট? তাহলে এখান থেকে জিটার ভ্যালু কি বসানো যায়, a ডিভাইড বাই 2 ওমেগা n, রাইট? a ডিভাইড বাই 2 ওমেগা n, এখন 2 ওমেগা n মানে হচ্ছে 2 স্কয়ার রুট অফ b। সো এই দুটো ফর্মুলা দিয়ে আমি কখনো সবসময় কি করতে পারবো, জিটার ভ্যালু বের করতে পারবো না? ইয়েস স্যার। জিটার ভ্যালু যদি বের করো, এখানে দেখো এখানে a নাই, এর 0, এটা কি 0, তার মানে এখানে জিটার ভ্যালু কত, 0, মানে b আছে a is equal to 0, right? সো এখন ফর্মুলা এখানে বসাও, একই রকম ভাবে এখানে তুমি যদি জিটা বসাও, এটা জিটার ভ্যালু আসবে 1, এখানে b হচ্ছে, এটা হচ্ছে b, এটা হচ্ছে a b বসাও, বসালে জিটার ভ্যালু 1 আসবে। আর এই কেসটা এটা ছিল ওভারড্যাম না, ওভারড্যাম। সো ওভারড্যাম যদি হয় তাহলে এই ক্ষেত্রে জিটার ভ্যালু আসবে লেস দেন গ্রেটার দেন 1, আর এই ক্ষেত্রে জিটার ভ্যালু আসবে লেস দেন 1। তোমরা এগুলো করবা, ক্যালকুলেশন করলে এটা সহজেই বের হয়ে যায়। তো এই কন্ডিশনগুলো ফুলফিল যখন করবে তখন আমরা সরাসরি কনক্লুশনে চলে যাব যে এটা হচ্ছে আনড্যাম, রাইট? আনড্যাম, এটা কি ক্রিটিক্যালি ড্যাম, এটা কি ওভার ড্যাম, আর এটা হচ্ছে আন্ডার ড্যাম। স্যার ক্যালকুলেশন গুলো কি যে ওই ফর্মুলা ওই ইকুয়েশন দিয়ে যে বের করব রুট গুলো, এই যে এটা দিয়ে বের করব। ইয়েস স্যার। এনি কোশ্চেন? স্যার একটু আগের স্লাইডটাতে যাবেন, এটার আগে স্যার। এখানে স্যার ট্রান্সফার ফাংশন মানে জিএস এর যে এটা ফর্মুলা বি বাই এস স্কয়ার প্লাস এস প্লাস বি, এটাকে স্যার মানে বিটাকে স্যার ওমেগা এন স্কয়ার দিয়ে এক্সপ্রেস করা যায়। তো স্যার ওপরে যে বিটা আছে ওটা আপনি বলেছেন যে স্যার ওটা কিছু মানে ওটাকে আমরা কনসিডার করব না, ওখানে কি স্যার থাকুক আর ওটা না কি স্যার সিডি বা অন্য কিছু হতে পারে? হ্যাঁ ওটার যে কোনো ভ্যালু হতে পারে।
ওকে স্যার। এটা এই ভ্যালু এখানে বি থাকবে কোনো গ্যারান্টিড না, ইট ক্যান বি সামথিং এলস, ইট ক্যান বি কে। ওইটার জন্য তো স্যার আমার চার্টটা চেঞ্জ হচ্ছে না, মানে আমার তো না না, কোনো ওটা কিছু চেঞ্জ উপরেরটার জন্য কিছু চেঞ্জ হবে না, চেঞ্জ হবে নিচেরটার জন্য। এটা বইতে লিখেছে বলে আমি কপি পেস্ট করতে গিয়ে ওটা চলে আসছে, বাট ইন জেনারেল আমরা ওটার দিকে ফোকাস করব না। দেখো তো কারো কোনো কোশ্চেন আছে কিনা? ওকে, যদি কোনো কোশ্চেন না থাকে আমরা চলে যাব নেক্সট স্লাইডে। তোমাদের আর 7-8 মিনিটের মতো আছে, আমি একটু দেখি। আমি আজকের কুইজ নিচ্ছি না, আমি নেক্সট ক্লাসের শুরুতে কুইজটা নিব চ্যাপ্টার 6 এর উপর। কেমন? ওকে স্যার। স্যার আজকে টপিকটা কি থাকবে নাকি স্যার চ্যাপ্টার 6 টাই থাকবে, মানে গতকালকের? চ্যাপ্টার 6 টাই। ওকে স্যার। ওকে, এখন আমরা দেখছিলাম সেকেন্ড অর্ডার সিস্টেম। সেকেন্ড অর্ডার সিস্টেমের মধ্যে আমরা কি দেখছিলাম? 4 ধরনের সিস্টেম, না? ওভারড্যাম, ক্রিটিক্যালি ড্যাম, আন্ডারড্যাম এন্ড আনড্যাম। এখন আমরা স্পেশালি হাইলাইট করব আন্ডারড্যামটাকে। ঠিক আছে, আন্ডারড্যামটাকে আমরা স্পেশালি ফোকাস করব, আন্ডারড্যামটা আমরা স্টাডি করব। আন্ডারড্যাম সিস্টেমে আমাদের কি থাকবে? এই ধরনের একটা অসিলেশন থাকবে, ড্যামড অসিলেশন থাকবে। সো and there will be 3 characteristics: rise time, peak time, percent overshoot. 3 main characteristics. ঠিক আছে, সো এগুলো আমরা একটু দেখবো। এবং আরেকটা ক্যারেক্টারিস্টিক থাকবে সেটলিং টাইম। তো এর মধ্যে রাইজ টাইমটা আমরা আসলে খুব বেশি ইউজ করব না, আমরা ইউজ করব পিক টাইম, পার্সেন্ট ওভারশুট এন্ড সেটলিং টাইম। সো আমি একটু ডিফাইন করব হোয়াট আর দিস ক্যারেক্টারিস্টিক। পিক টাইমটা হচ্ছে যে জায়গায় পিকটা আমি দিচ্ছি, যে জায়গায় পিক টাইম দিচ্ছি, the time we are getting the peak is called peak time. This is the TP, peak time. Is that clear? Yes, sir. Settling time এর ডেফিনিশনটা আমরা আগে দিয়ে দিয়েছি, রাইট? এটার ডেফিনিশনটা কি ছিল? Reach and stay কি? Within 2% of final value. Plus minus 2% of final value, right? Final value. এখানে দেখো প্লাস মাইনাস 2% ফাইনাল ভ্যালু দিয়ে দুটো রেঞ্জ কল্পনা করা হয়েছে। সো এইখানে রেঞ্জের মধ্যে ঢুকছে, বাট এখানে রেঞ্জের মধ্যে বের হয়ে যাচ্ছে। আবার এখানে দেখো রেঞ্জের মধ্যে আবার ঢুকছে, আবার বের হয়ে যাচ্ছে এখানে। সো এটাও সেটলিং টাইম হতে পারে না। এখানে দেখো ফাইনালি এখানে রেঞ্জের মধ্যে ঢুকছে আর বের হচ্ছে না। সো দিস ইজ দ্য সেটলিং টাইম। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, Yes, sir. রাইজ টাইমের ডেফিনিশনটা আগের মতোই। এই রাইজ টাইম আমি আর এটা রিপিট করব না। আর রাইজ টাইমটা আমরা এখানে ইউজ করতে পারবো না, কারণ রাইজ টাইমের কোনো ডাইরেক্ট ফর্মুলা এখানে ডিরাইভ করা যায় না। হ্যাঁ, মানে অনেকটা ওই তোমরা সার্কিটে যেরকম ম্যাগনেটিক বিএইচ কার্ভ দিয়ে সলভ করতে হতো, ফর্মুলা দিয়ে করা যেত না, অনেকটা সেরকম আর কি। রাইজ টাইমটা এখানে বের করা যায় না। সো আমরা রাইজ টাইমটা ডেফিনিশনটা আগের মতোই, কিন্তু এখানে রাইজ টাইমটা কোনো ফর্মুলা দেবো না। আর আরেকটা জিনিস আমরা এখানে দেখব, পার্সেন্ট ওভারশুট, সংক্ষেপে পার্সেন্ট ওএস। এটা আমরা একটু দেখব। পার্সেন্ট ওএসটা হচ্ছে যে ফাইনাল ভ্যালু সাপেক্ষে এখানে কি পরিমাণ অতিরিক্ত ভ্যালু পিকে দিচ্ছে সেটাকেই বলা হয় পার্সেন্ট ওভার। এখানে দুটো ভ্যালু আছে, একটা হচ্ছে স্টেডি স্টেট ভ্যালু বা ফাইনাল ভ্যালু, এটা হচ্ছে এখানে অতিরিক্ত ভ্যালু। সো আমরা ধরে নিচ্ছি, ধরো এটা ফর এক্সাম্পল এটা হচ্ছে এস, এটা হচ্ছে পি। এটা উপরের পার্টটা স্টেডি স্টেটের তুলনায় যে পিকের যে ভ্যালুটা সেটা হচ্ছে অতিরিক্ত পি ভ্যালু, আর স্টেডি স্টেট ভ্যালুটা হচ্ছে এস। তাহলে পার্সেন্ট ওভারশুটের যে ফর্মুলাটা আসবে সেটা হচ্ছে এরকম, পার্সেন্ট ওভারশুট ইজ ইকুয়াল টু
P divided by S into 100 আর কিছু না। Is that clear? Yes, sir. মানে অতিরিক্ত যে ভ্যালুটা এখানে দিচ্ছে সেটাকে আমরা পার্সেন্ট ওভারশুট বলছি। ওভারশুটের ভ্যালুটা আমরা এখানে ডিফাইন করছি। যদি ক্লিয়ার হয় আমরা নেক্সট স্লাইডে যাব। তাহলে এখানে স্যার পি আর সি ম্যাক্সটা তো একই জিনিস না? না, পিটা হচ্ছে স্টেডি স্টেট, পি ইজ ইকুয়াল টু সি ম্যাক্স মাইনাস সি ফাইনাল ডিভাইডেড বাই কি। এখন এটাকে যদি তুমি কি করো, সি ফাইনাল দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করো, দ্যাট ইজ ইকুয়াল টু পার্সেন্ট ওভারশুট। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে স্যার। আচ্ছা, যদি এটা ক্লিয়ার হয় আমরা দেখব এই তিনটা জিনিসের সাথে, এই তিনটা এখানে মূলত আমরা তিনটা বেসিক জিনিস আমরা ক্যারেক্টারিস্টিক আমরা স্টাডি করব: পিক টাইম, পার্সেন্ট ওভারশুট এন্ড সেটলিং টাইম। You will see that these three characteristics depends on the pole location, especially the value of zeta and omega. আমরা দেখব কি, এখন আমরা যেটা দেখব এটা আমরা নেক্সট ক্লাসে দেখব, এখন আর সময় নেই খুব বেশি। এই জিটা আমরা যেটা এখানে আলোচনার মূল বিষয়বস্তু সেটা আমি একটু এখানে উল্লেখ করে দিচ্ছি। জিটা বা ওমেগা এন, এটার সাথে কার সম্পর্ক আছে? এই তিনটা জিনিসের একটা সম্পর্ক আছে, দ্যাট ইজ পিক টাইম, পার্সেন্ট ওভারশুট এন্ড সেটলিং টাইম। আর জিটা ওমেগা এন এর সাথে সরাসরি কার সম্পর্ক আছে? এই যে কমপ্লেক্স পোলের যে লোকেশন, যে সিগমা ডি, এর রিয়েল পার্টটাকে আমরা সিগমা ডি বলছি, ইমাজিনারি পার্টটাকে আমরা ওমেগা ডি বলছি। সিগমা ডি ওমেগা ডির সাথে একটা সরাসরি সম্পর্ক আছে, ঠিক আছে? সো বেসিক্যালি আমরা যদি জিটা ওমেগা এন পেয়ে যাই, আমরা সিগমা ডি ওমেগা ডি পেয়ে যাই। তো এখানে দেখো আমরা যখন একটু আগে পোলের লোকেশনটাকে ডিফাইন করছিলাম, এই যে এটা, এবং আমরা বলছি এটা কি আন্ডার ড্যাম বলছি না? আমরা কি কন্ডিশনটা স্টাডি করছি? আন্ডার ড্যাম না, ঠিক না? আন্ডার ড্যাম্পের জন্য কি জিটা কি লেস দেন 1 না? লেস দেন 1। জিটা যদি লেস দেন 1 হয় তো আমরা এই জিনিসটাকে, এই ইকুয়েশনটাকে আমরা একটু উল্টা করে লিখব। আমরা উল্টা করে এইভাবে লিখব, আমরা -1টা কমন নিয়ে নেব। -1 কমন নিয়ে নিলে এখানে জে চলে আসবে, ঠিক আছে? -1 কমন নিয়ে নিলে, আর এটা হচ্ছে স্কয়ার রুটের মধ্যে এটা 1 - জিটা স্কয়ার চলে আসবে, ঠিক আছে? সো এখানে আমরা এইভাবে সাজিয়ে লিখবো। এইভাবে সাজিয়ে লিখলে এখানে আমরা দুটো পার্ট পাবো। একটা হচ্ছে ইমাজিনারি পার্ট which is omega n into zeta স্কয়ার, আমরা এটা এইভাবে লিখছি, সংক্ষেপে ওমেগা ডি লিখছি। আর একটা হচ্ছে রিয়েল পার্ট জিটা ওমেগা n, এটাকে আমরা লিখছি সিগমা ডি, ঠিক আছে? তো সিগমা ডি এটা হচ্ছে বেসিক্যালি জিটা ওমেগা n, and omega d is equal to omega n into square root of 1 - zeta স্কয়ার। সো আমরা দেখবো সিগমা জিটা ওমেগা এন আমরা যদি পাই তাহলে আমরা সিগমা ডি ওমেগা ডি পাচ্ছি, বা সিগমা ডি ওমেগা ডি পেলে জিটা ওমেগা এন পাচ্ছি। এবং এই চারটা জিনিসের সাথে পিক টাইম, ওভারশুট এন্ড সেটলিং টাইমের একটা ডাইরেক্ট রিলেশন আছে। এই রিলেশনগুলো আমরা নেক্সট ক্লাসে এক্সপ্লোর করব। আজকে এই পর্যন্ত। কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। স্যার একটু যদি আবার পিক টাইমটা বলতেন, মানে ওই তিনটা মানে পার্ট যদি একটু বলতেন। আমি একটু স্কিপ করে গিয়েছি তো স্যার নেটের প্রবলেমের জন্য। এই যে এখানে পিক টাইমটা হচ্ছে তোমার যেখানে আমরা পিক পাচ্ছি, যে টাইমটাতে, সেটা পিক টাইম, the time when we are getting the peak of the response. Is it clear? জি স্যার। আর স্যার পার্সেন্ট ওভারশুটটা? পার্সেন্ট ওভারশুটটা হচ্ছে যেখানে স্টেডি স্টেট ভ্যালুর তুলনায় এখানে যে ভ্যালুটা অতিরিক্ত পাচ্ছি এটাকে আমরা পি বলছি, যে পি। পিটা স্টেডি স্টেট ভ্যালু, এই যে এটা হচ্ছে স্টেডি স্টেট ভ্যালু, এখান থেকে সি ফাইনালটা হচ্ছে স্টেডি স্টেট ভ্যালু। তো এস এর তুলনায় পিটা কতটুকু সেটার একটা মেজারমেন্টটাই হচ্ছে পার্সেন্ট ওভারশুট। জি স্যার, ক্লিয়ার।
Any other question? আচ্ছা, যদি কোনো কোশ্চেন না থাকে আমরা নেক্সট ক্লাসে will appear the quiz on chapter 6 in the beginning of next class, and we'll continue the chapter 4 from here. স্যার স্লাইডটা দিয়ে দিন স্যার। হ্যাঁ, আমি শেয়ার করে দেব। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার।